আজকে এই ভিডিওটিতে বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম এই কথাটির অর্থকে আমরা বুঝব। তো ইংরেজি ইকোসিস্টেম এই কথাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে বাস্তুতন্ত্র। আর এই ইকো অর্থাৎ ইসিও, এই ইকো অর্থে বাস্তুকে বোঝানো হয়, আর যা গ্রিক শব্দ ওইকস থেকে এসেছে, এবং সিস্টেম অর্থে তন্ত্রকে বোঝানো হয়ে থাকে। তো দুটো শব্দকে একসঙ্গে যদি আমরা জুড়ি, তাহলে ইংরেজিতে হয় ইকোসিস্টেম এবং বাংলাতে হয় বাস্তুতন্ত্র। আর ব্রিটিশ বিজ্ঞানী A.G. ট্যান্সলে 1935 সালে এই প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। আমরা যদি এটাকে বাংলা করে বলি যে বাস্তুতন্ত্র বা এই ইকোসিস্টেম, এই যে শব্দটা, এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয় ঘটায় মানে বিজ্ঞানী A.G. ট্যান্সলে, যিনি প্রথম অর্থাৎ 1935 সালেতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। এবারেতে আমরা বাস্তুতন্ত্রের যে সংজ্ঞা অর্থাৎ বাস্তুতন্ত্র কাকে বলে সেটি জানব। তো বাস্তুতন্ত্রের সংজ্ঞাতে যেটা বলা হয় যে একটি নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীবগোষ্ঠীর বিভিন্ন সদস্যের মধ্যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে এবং জড় উপাদানগুলির সঙ্গে আন্তঃক্রিয়ার ফলে বসবাসের অনুকূল যে কার্যকরী প্রণালী সৃষ্টি হয় তাকে বাস্তুতন্ত্র বলে। অর্থাৎ বাস্তুতন্ত্র হচ্ছে একটা কার্যকর প্রণালী, যে প্রণালীর মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবগোষ্ঠী এবং তাদের যে বিভিন্ন যে সদস্য আছে জীবগোষ্ঠীর, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে। এবং এই যে জীবগোষ্ঠীটি যে অঞ্চলেতে রয়েছে, সেই অঞ্চলের যে জড় উপাদানগুলি, সেই জড় উপাদানগুলির সঙ্গেও একটা আন্তঃক্রিয়া তৈরি হয়, এবং তার ফলেতেই একটা বসবাসের অনুকূল কার্যকরী প্রণালী তৈরি হয়, বা একটা বসবাসের অনুকূল পরিবেশ তৈরি হয়, যেটাকে আমরা এই বাস্তুতন্ত্র বলছি। এবারেতে এই বাস্তুতন্ত্রের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তো বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট এলাকা থাকে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে একটা নির্দিষ্ট এলাকাতেই এই বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তারপরেতে দেখো, যেটা পরের বৈশিষ্ট্য রয়েছে, যে একটি বাস্তুক্ষেত্রের সব ধরনের সজীব ও নির্জীব উপাদান নিয়ে বাস্তুতন্ত্র গড়ে ওঠে। অর্থাৎ যে অঞ্চলে বাস্তুতন্ত্রটা গড়ে উঠবে, সেখানকার সজীব মানে যে জীব সম্প্রদায় এবং যে পরিবেশের যে জড় উপাদান বা নির্জীব যে উপাদান যেগুলো, সেই উপাদানকে নিয়েই, কারণ তাদের মধ্যে আন্তঃক্রিয়ার ফলেতেই এই বাস্তুতন্ত্রটা গড়ে ওঠে সজীব এবং নির্জীব উপাদানগুলোর মধ্যে। তো সেই জন্যে এই বাস্তুক্ষেত্রের সব ধরনের সজীব ও নির্জীব উপাদানকে নিয়েই বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তারপরে দেখো পরের বৈশিষ্ট্যটা যেটা বলছে, যে একটি নির্দিষ্ট সময়ে একটি বাস্তুতন্ত্র গড়ে ওঠে। অর্থাৎ বাস্তুতন্ত্র গড়ে উঠতে গেলে একটা সময়ের প্রয়োজন, একটা সময় ধরে এই বাস্তুতন্ত্রটা তৈরি হয়। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে, একটি বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের সজীব ও নির্জীব উপাদানের পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ও আন্তঃসম্পর্ক অত্যন্ত জটিল পদ্ধতিতে অগ্রসর হয়। মানে বাস্তুতন্ত্র কিন্তু একটি জটিল প্রক্রিয়া। তো এই যে বাস্তুতন্ত্রতে যখন পরিবেশের সজীব এবং নির্জীব যে উপাদান যেগুলো রয়েছে, সেই উপাদানগুলো যখন পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার ও যখন করতে থাকে এবং তাদের মধ্যে যে আন্তঃসম্পর্কটা যখন তৈরি হয়, অর্থাৎ বাস্তুতন্ত্র যখন শুরু হয়, মানে বাস্তুতন্ত্র যখন হয়, তখন সেটা অত্যন্ত জটিল একটা পদ্ধতির দিকে, মানে পদ্ধতির মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। তারপরে দেখো, এই যে বাস্তুতন্ত্রের মধ্যে অনবরত শক্তি ও পদার্থের বিনিময় চলে, তাই বাস্তুতন্ত্র একটি উন্মুক্ত প্রণালী বা ওপেন সিস্টেম। অর্থাৎ উন্মুক্ত প্রণালী হচ্ছে যে এই বাস্তুতন্ত্রতে সর্বদাই শক্তি এবং পদার্থের বিনিময় চলতে থাকে, তো যে কারণেতে এটা উন্মুক্ত, ওপেন। তারপরের বৈশিষ্ট্য দেখো, যে বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হলো সৌরশক্তি। অর্থাৎ বাস্তুতন্ত্রের সকল শক্তির উৎসই হচ্ছে সৌরশক্তি অর্থাৎ সূর্য, এবং বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে এই শক্তির প্রবাহ চলমান থাকে।
আর শেষ যে বৈশিষ্ট্য এটা, যে বাস্তুতন্ত্রের মধ্য দিয়ে পুষ্টিচক্র আবর্তিত হয়ে থাকে। তো এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবারেতে দেখো, এই যে বাস্তুতন্ত্রর যে প্রকারভেদ, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বিভিন্ন রকম বাস্তুতন্ত্র গড়ে ওঠে, তো সেই প্রকারভেদগুলো আমাদের একটু জানতে হবে। তো বাস্তুতন্ত্রকে মূলত দুটো প্রধান ভাগেতে বিভক্ত করা হয়। একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, এটা স্থল ভাগেতে গড়ে ওঠে, আর একটা জলজ বাস্তুতন্ত্র, যেটা জল ভাগেতে গড়ে ওঠে। এবারেতে এই স্থলজ যে বাস্তুতন্ত্র আছে, এই স্থলজ বাস্তুতন্ত্রকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়। যেমন বনভূমির বাস্তুতন্ত্র, নাতিশীতোষ্ণ তৃণভূমির বাস্তুতন্ত্র, ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলের বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র প্রভৃতি। তো স্থলজ বাস্তুতন্ত্র এই কতগুলো ভাগে বিভক্ত। এবারেতে এই যে জলজ যে বাস্তুতন্ত্র হয়, এই জলজ বাস্তুতন্ত্র কতগুলো ভাগে বিভক্ত। প্রথমত সামুদ্রিক বাস্তুতন্ত্র, অর্থাৎ সমুদ্রের যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে, নদী, মোহনা বা খাড়ির বাস্তুতন্ত্র, স্বাদু জলের বাস্তুতন্ত্র। স্বাদু জলের যে বাস্তুতন্ত্র মানে যেটা নোনা জল নয় আর কি, সেই। আবার দেখো, এই যে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র আছে, এই সামুদ্রিক বাস্তুতন্ত্রকেও আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র, অর্থাৎ সমুদ্রের যে সমস্ত জায়গাতে প্রবাল জন্মায় সেইখানেতে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। আর বদ্বীপের বাস্তুতন্ত্র, বদ্বীপ সংলগ্ন অঞ্চলেতে বাস্তুতন্ত্র তৈরি হয়ে থাকে। আর লবণাম্বু উদ্ভিদের বাস্তুতন্ত্র, যেটা মূলত যে ম্যানগ্রোভ অরণ্যের অঞ্চলে যে বাস্তুতন্ত্রটা গড়ে ওঠে, সেইটাকেই বলা হয়। আর দেখো, এই যে স্বাদু জলের যে বাস্তুতন্ত্র যেটা আছে, স্বাদু জল মানে এটা নোনা জল নয়, তো একেও আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। নদী বা প্রবাহমান জলের বাস্তুতন্ত্র, স্থির জলের বাস্তুতন্ত্র, যেটা আমাদের এই বিভিন্ন যে যে জলাশয় যেগুলো হয়, পুকুর, যেরকম পুকুর বা বড় ঝিল, যে সমস্ত জলাশয় সেইগুলো, যার জল হচ্ছে স্থির। আর প্রস্রবণের বাস্তুতন্ত্র। তো এইগুলোই হচ্ছে বাস্তুতন্ত্রের প্রধান যে বিভাগ সেইগুলো। এর পরেতে আমরা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো সম্পর্কে একটু জানবো, যে বাস্তুতন্ত্রে কি কি উপাদান নিয়ে একটা বাস্তুতন্ত্র তৈরি হয়ে থাকে। তো বাস্তুতন্ত্রের যে উপাদান, সেই উপাদানকেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জড় উপাদান, যেটাকে আমরা নির্জীব উপাদানও বলতে পারি, আর একটা সজীব উপাদান। তো প্রথমেতে এই জড় উপাদানটাকে নিয়ে আলোচনা করি। এই জড় উপাদানের মধ্যে যেটা থাকে, তার মধ্যে বিভিন্ন অজৈব পদার্থ থাকে, যেমন ধরো নাইট্রোজেন, হাইড্রোজেন। জৈব রাসায়নিক পদার্থ থাকে, যেমন প্রোটিন, ফ্যাট। ভৌত পদার্থ থাকে, যেমন হচ্ছে সূর্যালোক, বৃষ্টিপাত, এগুলো। তো এই হচ্ছে জড় উপাদানের বিভাগ। আর একটা যেটা থাকে, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সজীব উপাদান। এই সজীব উপাদানের মধ্যে উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা মানে খাদ্য উৎপাদন করতে পারে, যেটাকে আমরা যে স্বভোজী যেটাকে আমরা বলি, যে নিজের শরীরেতেই খাদ্য উৎপাদন করতে পারে। একটা হচ্ছে খাদক, যারা উৎপাদকের তৈরি বা উৎপাদকদের যারা খেয়ে জীবন ধারণ করে, খাদক প্রাণী। এবং আরেকটা আছে বিয়োজক, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। এবারে দেখো, এই যে খাদক প্রাণী যেগুলো রয়েছে বা খাদক যারা রয়েছে, তাদেরকেও আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন আকার ও আয়তন অনুযায়ী, খাদ্যাভ্যাস অনুযায়ী, আর খাদক মানে খাদকের স্তর অনুযায়ী। তো প্রথমেতে আসে দেখো আকার ও আয়তন অনুযায়ী। যেমন বৃহৎ খাদক, যেমন বাঘ, সিংহ। অনুখাদক যেমন ধরো ছত্রাক। খাদ্যাভ্যাস অনুযায়ী তৃণভোজী, মাংসাশী আর সর্বভোজী আছে, মানে সর্বভুক। মানে তৃণভোজী যেমন গরু, ছাগল, মাংসাশী যেমন বাঘ, সিংহ, আর সর্বভুক বা সর্বভোজী যেমন আমরা মানুষ, সব কিছু খাই আমরা। আর একটা দেখো ভাগ যেটা রয়েছে, যে খাদকের স্তর অনুযায়ী। যেমন দেখো প্রাথমিক খাদক, গৌণ খাদক আর প্রগৌণ খাদক। তো প্রাথমিক খাদকের মধ্যে কীটপতঙ্গ। মূলত প্রাথমিক খাদক তারাই হয় যারা সরাসরি উৎপাদকদের খায়। আর গৌণ খাদক তারা হয় যারা প্রাথমিক খাদকদের খাদ্য হিসেবে খায়। যেমন ধরো ওই কীটপতঙ্গ এবং পতঙ্গভুক প্রাণী, যেমন ধরো তুমি ধরতে পারো যে ব্যাঙ। তারপর দেখো এই যে প্রগৌণ খাদক, যেটা মানুষ হচ্ছে একধারে উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক সবাইকেই হচ্ছে খায়। তো এই মানুষ হচ্ছে প্রগৌণ খাদক। এই হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান।
এই উপাদানগুলোকে নিয়েই এই উপাদানগুলোর মধ্যে মানে এই জড় এবং সজীব উপাদানগুলোর মধ্যে এই যে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমেতেই যে আন্তঃসম্পর্কটা তৈরি হয়, যে যেটা সেখান থেকেই বাস্তুতন্ত্র সৃষ্টি হয়ে থাকে, বাস্তুতন্ত্র গড়ে ওঠে। এরপরেতে একদম শেষেতে আমরা বাস্তুতন্ত্রের যে গুরুত্ব, এর কি গুরুত্ব আছে সেটা সম্পর্কে জানবো। তো দেখো, একটি নির্দিষ্ট বাস্তুক্ষেত্রে সব ধরনের জড় উপাদান ও জীবগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত থাকে। দ্বিতীয় যেটা রয়েছে, দেখো যে বাস্তুতন্ত্রের মাধ্যমেতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বিরাজ করে। আর বাস্তুতন্ত্র বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করে। এবং সবশেষে যে বাস্তুতন্ত্র প্রকৃতির ভারসাম্য তথা জীববৈচিত্র্যকে রক্ষা করে। তো এই চারটে হচ্ছে বাস্তুতন্ত্রের গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ এই বাস্তুতন্ত্র। কারণ বাস্তুতন্ত্র যদি ঠিকঠাকভাবে রক্ষিত না হয় আমাদের পৃথিবীতে, তাহলে আমাদের এই পৃথিবীর পরিবেশ তথা সমস্ত প্রাণী প্রজাতি এবং তার মধ্যে আমরা মানুষও পড়ব, সবারই কিন্তু বেঁচে থাকা খুব মুশকিল হয়ে পড়বে, তাদের অস্তিত্ব সংকটে পড়বে এবং আস্তে আস্তে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি অবলুপ্তি হতে থাকবে, মানে অবলুপ্ত, মানে লুপ্ত হতে থাকবে। তো যে কারণেতে এই বাস্তুতন্ত্রটা সচল থাকা খুবই জরুরি। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।